চ্যাপ্টারটি শুরু করার আগে এই কিছু ক্লিপগুলো দেখে নেওয়া যাক। কি ক্লিপগুলো দেখে অবাক লাগছে? অবাক লাগার কিছু নেই বন্ধু, কেননা এই প্রত্যেকটা জিনিসই আমরা যেই চ্যাপ্টারে পড়বো সেই চ্যাপ্টারটির নামই হলো পারমাণবিক নিউক্লিয়াস। তো ওয়েলকাম ইউ এগেইন টু আওয়ার অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ এক্সিলেন্স বাংলা। আমি সাধারণত তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পারমাণবিক নিউক্লিয়াস বলে যে চ্যাপ্টারটা এবারে অন্তর্ভুক্ত রয়েছে সেই চ্যাপ্টারটিকে 3টে পার্টে শেষ করে দেব। প্রথমে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এর পরের দিন আমরা তেজস্ক্রিয়তার আসল ব্যাপার সম্বন্ধে জানবো এবং তার পরের চ্যাপ্টারে বিভিন্ন বিক্রিয়া, নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এই সম্বন্ধে জানবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টারটি পড়তে গেলে প্রথমে আমাদের পরমাণুর অভ্যন্তরে কিছু কণা সম্বন্ধে জানতে হবে। তো চলো জেনে নেওয়া যাক কি না পরমাণুর অভ্যন্তরে কণা এর সম্বন্ধে তোমরা আশা করি ছোটবেলা থেকেই পড়ে আসছো যে পরমাণুর মধ্যে আমরা সাধারণত 3টি কণা দেখতে পাই। কি কি 3টি কণা দেখতে পাই? না, প্রথম যার নাম বলবো সেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে এর নাম বলেছিলাম, সেটি হচ্ছে ইলেকট্রন। কি বললাম? না, ইলেকট্রন। সেকেন্ডে যার নাম বলবো সে হচ্ছে প্রোটন, ঠিক আছে। আর থার্ডে যার নাম বলবো সে হচ্ছে নিউট্রন। তো এদের সম্বন্ধে আশা করি তোমরা ছোটবেলা থেকেই জেনেছো। ছোটবেলা মানে কখন? 7 বা 8-এ আশা করি তোমরা জেনেছো এবং 9-এ আরো ডিটেলসে জেনেছো, ঠিক আছে। তো এই ইলেকট্রন সম্বন্ধে দাদা আমরা কোথায় জেনেছিলাম আরেকবার? না, আমরা জেনেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটিতে, এবং এদের অবস্থান কোথায় কি সেটা সম্বন্ধেও আমরা ছোটবেলায় জেনেছি। কি না, এরকম একটা পরমাণু থাকে যার মাঝখানটা হয় হচ্ছে প্লাস, এবং কেন হয় সেই সম্বন্ধেও আমরা জানবো একটু ব্রিফলি। তারপরে এরকম বিভিন্ন কক্ষপথ থাকে, তাই তো। এবং এই কক্ষপথগুলোর মধ্যেই যদি আমি একটু আলাদা কালি দিয়ে দেখাই, এই কক্ষপথগুলোর মধ্যেই রেড পেনটা কোথায় গেল, এবং এই কক্ষপথগুলোর মধ্যেই আমরা ইলেকট্রন দেখতে পাই। এরকম ভাবে ইলেকট্রনগুলো এই কক্ষপথগুলোর মধ্যে থাকে, এই কক্ষপথগুলোর মধ্যে এরকম ভাবে থাকে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকে? না, এই কক্ষপথগুলোর মধ্যে থাকে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, দাদা তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? আমি বলবো এই যে মাঝখানে যে প্লাস অংশটা দেখতে পাচ্ছ না, এই যে মাঝখানে যে প্লাস অংশটা দেখতে পাচ্ছ, এখানেই তুমি দেখতে পেয়ে যাবে সেই দুটো কণা যাদের নাম হচ্ছে প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন। এবং প্রোটন ও নিউট্রন কোথায় থাকে? না, আমি বলবো পরমাণুর নিউক্লিয়াসে এদের অবস্থান, পরমাণুর নিউক্লিয়াসে। আর দাদা এই ইলেকট্রন কোথায় থাকে? না, এই ইলেকট্রনগুলো কক্ষপথে কি করে? না, আবর্তন। মেনলি এরা কক্ষপথে থাকে। আর এই প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? না, পরমাণুর নিউক্লিয়াসে এরা থাকে, ঠিক আছে। এবং এদের যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে, এই প্রোটন এবং নিউট্রনকে আরেকটাও নাম দেওয়া হয়। যেহেতু এরা পরমাণু নিউক্লিয়াসে থাকে তাই জন্য এদের দুজনকে একত্রে বলা হয় হচ্ছে নিউক্লিয়ন। আশা করি এগুলো তোমরা সবই জানো। এরপর আমরা এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নেব। কি বৈশিষ্ট্য দাদা? এদের চার্জ কি, এদের ভর কত কি, ঠিক আছে, এই সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তাহলে একটা কলম করব হচ্ছে চার্জের জন্য, যেটা আমরা সি দিয়ে লিখছি, আর একটা করছি হচ্ছে আমরা তোমার মাসের জন্য, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কত হয় সেই সম্বন্ধে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স কেন বলছে দাদা? কারেন্ট ইলেকট্রিসিটি তো, কেননা ইলেকট্রোস্ট্যাটিক্স তো আমরা 12-এ পড়বো, তাই না? তাই জন্য কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা যখন পড়িয়েছিলাম এবং কিছু অঙ্ক করিয়েছিলাম তখন আমি অলরেডি বলেছি যে ইলেকট্রনের যে চার্জ হয় সেটা হচ্ছে -1.6 × 10⁻⁻19, এবং এর যে ইউনিট হতো সেটা হতো কুলম। প্রোটনের চার্জ কত হয়? না, প্রোটনের চার্জ হচ্ছে এই যে পজিটিভ দিয়ে সেম ইলেকট্রনের চার্জ।
প্রোটনের চার্জ কি না পজিটিভ দিয়ে সেম ইলেকট্রনের চার্জ, তাহলে কি হবে না পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এবং নিউট্রনের চার্জ কি হয় না নিউট্রনের চার্জ দাদা হয় নিস্তড়িত। এই নিউট্রনের চার্জ কি হয় নিস্তড়িত। এবার তাহলে তুমি একটা ক্লিয়ার, যেটা আমি বলছিলাম যে মাঝখানটা পজিটিভ কেন হয় দাদা একটু ব্রিফলি বলো। কেননা দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে, এটা তো নিউক্লিয়াস, এখানটা পজিটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে পরমাণু নিউক্লিয়াস, এর মধ্যে কে থাকে না প্রোটন প্লাস নিউট্রন থাকে। আচ্ছা তাহলে প্রোটন প্লাস নিউট্রন এখানটা থাকে, তো তুমি বলবে হ্যাঁ থাকো। এবার প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের চার্জ কত, নিউট্রনের চার্জ হচ্ছে 0, কি 0 কুলম্ব। ঠিক আছে, তাহলে কি হবে পজিটিভ প্লাস 0 মিলে হচ্ছে পজিটিভ, তার জন্যই তো পরমাণু নিউক্লিয়াসের যে চার্জটা হয় সেটা হয় পজিটিভ। তো আশা করি বুঝতে পারলে কেন পজিটিভ হয় পরমাণু নিউক্লিয়াসের চার্জ। ঠিক আছে, ক্লিয়ার আশা করি, এখানটা আমি সেটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো গেল দাদা চার্জ। এবার তাহলে একটু মাসটা বলে দাও। নিশ্চয়ই বলবো বন্ধু। এর ক্ষেত্রে যে মাসটা হয় ইলেকট্রনের যে মাস সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের ক্ষেত্রে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1.672 ইন্টু 10⁻27 কেজি। এবং নিউট্রনের ক্ষেত্রে যেই মানে মাসটা যেটা আছে সেটা হচ্ছে 1.6725 ইন্টু 10⁻675 নয় 675, ঠিক আছে 675 10⁻27 কেজি। ঠিক আছে, এই যে ভ্যালুটা এই 1.672 ইন্টু 10⁻27 কেজি, এটাকে A1AMU বলে। এটা সম্বন্ধে তোমরা ক্লাস 9-এই জেনেছো। এবং দেখো এখানে 672 আছে, এখানে 675 আছে, একটুখানি বেশি রয়েছে, তো তাই জন্য এটাকে 1.000 এর মতো কিছু একটা বলে। এটা একবার চেক করে নিও তোমরা, ঠিক আছে, বোধহয় এরকমই বলে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সাধারণত আমাদের এই চার্জগুলো নিয়েই কাজ হবে, এবং এটা হালকা দেখে রেখো, ঠিক আছে, খুব একটা আমাদের লাগবে না, এগুলো জাস্ট হালকা দেখে রেখো। বাট এই যে চার্জের যে কলামটা করে দিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। চলো এবার আমরা দেখে নিই কোনো পরমাণু কখন নিস্তড়িত হবে, কখন আয়নীয় হবে, এবং কোনো মৌলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই ব্যাপারটা। তো চলো আমরা দেখি পরমাণু মধ্যে আমরা কি বললাম না নিস্তড়িত এবং আয়নীয় কেসটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে নিস্তড়িত আর এদিকে হচ্ছে আয়নীয়। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে না। আমরা লিখব যখন কোনো পরমাণুর ক্ষেত্রে, যখন কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু কি হবে না ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ইকুয়াল টু যখন ইলেকট্রন সংখ্যা হবে তখন কোনো পরমাণু নিস্তড়িত হবে। আর এই আয়নীয় ক্ষেত্রে দুটো কেস থাকতে পারে। কি হতে পারে না আয়নীয় যখনই হবে তখনই তার মাথায় ধরো কোনো একটা এরা মৌল আছে, এর মাথায় ধরো পজিটিভ লেখা, ধরো কোনো একটা মৌল রয়েছে এর মাথায় ধরো নেগেটিভ লেখা। আর যদি নিউট্রাল থাকে তাহলে শুধুমাত্র এখানে মৌলটাই লেখা থাকবে, এর মাথায় না পজিটিভ না নেগেটিভ কিচ্ছু লেখা থাকবে না, ঠিক আছে, অনলি মৌলটা লেখা থাকবে। কিন্তু এই আয়নীয় হলে দুটো কেস থাকে, একটা হচ্ছে পজিটিভ লেখা থাকতে পারে, একটা হচ্ছে নেগেটিভ লেখা থাকতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ লেখা থাকতে পারে, একটা হচ্ছে নেগেটিভ লেখা থাকতে পারে। এবার পজিটিভ লেখা তার মানে কি বুঝতে চাইবে না পজিটিভ লেখা মানে আমরা বুঝবো যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছিলাম তখন যেমন ভাবে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ব্যাপারটা বলেছিলাম। পজিটিভ কখন কোনো চার্জ হয় যখন সে নেগেটিভিটিকে দূর করে দেয়, মানে ইলেকট্রনকে দূর করে দেয়, তাই তো, মানে ইলেকট্রন সংখ্যা কম থাকলে তোমার মনে পজিটিভিটি ব্যাপারটা বাড়বে, মানে তোমার মনে যদি নেগেটিভিটি কম থাকে তাহলে কি হবে না তুমি পজিটিভ হয়ে যাবে। তার জন্য যখন প্রোটন সংখ্যা আমাদের বেশি হবে কার থেকে না ইলেকট্রনের থেকে, মানে এখানে কি হচ্ছে না যখন কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা হবে তখন সেটা নিস্তড়িত। তাহলে এই ক্ষেত্রে ডেফিনেশন কি লিখবে, যখন কোনো মৌলে, ভালোভাবে লেখো লেখো, যখন কোনো মৌলে বা যখন কোনো পরমাণুর ক্ষেত্রেই আমি লিখছি, যখন কোনো পরমাণুর ক্ষেত্রে, যখন কোনো পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে না প্রোটন সংখ্যা ইজ গ্রেটার দ্যান কার থেকে ইলেকট্রনের থেকে, কেননা এটা পজিটিভ রয়েছে তার মানে কি করেছে ইলেকট্রিভিটি সরি নেগেটিভিটিকে দূর করেছে, মানে ইলেকট্রনকে দূর করেছে না, তাই জন্যই তো এটা পজিটিভ বোঝায়। যখন কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইজ গ্রেটার দ্যান কার থেকে ইলেকট্রন সংখ্যার থেকে,
প্রোটন সংখ্যা ইজ গ্রেটার দ্যান ইলেকট্রন সংখ্যার থেকে, তখন সেটা ব্যাপারটা এই যে কোনো একটা মৌল লেখা থাকে ওর মাথায় যখন পজিটিভ দেয় তার মানে এইটা বুঝবে যে প্রোটন নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। এবার যদি নেগেটিভের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভের ক্ষেত্রে নিশ্চয়ই তার মনে বেশি নেগেটিভ, ও খুব নেগেটিভিটি, হ্যাঁ মানে ওর ভেতরে অনেক নেগেটিভ রয়েছে, তার মানে কি রয়েছে ওর ভেতরে ইলেকট্রন সংখ্যা বেশি, পজিটিভ ব্যাপার কম, ও অনেক নেগেটিভ পার্সেন্ট, মানে নেগেটিভিটি বেশি পজিটিভিটি কম, তাই না? তাহলে কি হবে, প্রোটন সংখ্যা কম হবে বাট ইলেকট্রন সংখ্যা এখানে বেশি থাকবে। তাহলে কি লিখবো না, যখন কোনো পরমাণুর ক্ষেত্রে কি হবে না, প্রোটন সংখ্যাটা ইলেকট্রন সংখ্যার থেকে কম হবে, ইলেকট্রন সংখ্যার থেকে কম হবে বা এরকম দিয়ে বলতে পারো, তখন সেই পরমাণুটা হবে হচ্ছে আমাদের এরকম ভাবে নেবে নিয়ে মূলটার উপরে এরকম ভাবে নেগেটিভ চলে আসবে। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপর আমরা দেখে নিই যে কোনো মৌলকে, ঠিক আছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। কোনো মৌলকে কিভাবে লেখা হয় না, সেটা হচ্ছে আমি সাপোজ হচ্ছে এক্স একটি মৌল, তার নিচে এ দিয়ে, তার নিচে জেড দিয়ে লেখা হয় এবং উপরে এ লেখা হয়। আমি সাপোজ ধরে নিচ্ছি এক্স একটি হচ্ছে কি না মৌল, তার নিচে জেড দিয়ে লেখা হয়, তার উপরে এ দিয়ে লেখা হয়। এবার তুমি বলবে যে দাদা এক্স তো মৌল, তুমি বলে দিলে কিছু, আমি বললাম হ্যাঁ এক্স ভাই একটা মৌল, কিন্তু এই জেড মানে কি আর এই এ মানে কি দাদা যদি একটু বলো তাহলে খুব সুবিধা হয়। তার জন্য আবার সেই প্রথম যে ডায়াগ্রামটা করেছিলাম মানে ওই এটা তেমন ভাবে এঁকে নাও, পরমাণু একটা এরকম ভাবে তুমি এঁকে নিলে। এবার পরমাণুর ভেতরে এইখানে কে থাকে না, এখানে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, তাই জন্য এবার প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ জিরো, তার জন্য ভেতরটা পজিটিভ, তাই জন্য পজিটিভ লিখেছি। আর বাইরে কারা থাকে না, বাইরে তো থাকে দাদা ইলেকট্রন, আমি বলবো একদম ঠিক, বাইরে থাকে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, এরকম ভাবে ইলেকট্রন বাইরে থাকে, ঠিক আছে। এই জেড মানে কি বোঝায় জানো, এই জেড মানে বোঝায় যে নাম্বার অফ প্রোটন। তাহলে কি বোঝায় না, কোনো মৌলে উপস্থিত, কোনো মৌলে উপস্থিত কি না, উপস্থিত প্রোটন সংখ্যা, কোনো মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা, তার মানেই কি গো, তার মানেই হচ্ছে জেড, ঠিক আছে। এবং এই জেডটার আরেকটা নাম আছে, এই যে প্রোটন সংখ্যা, উপস্থিত প্রোটন সংখ্যা, এইটাকে, এই জেডটাকে দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে পারমাণবিক, একটার নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা আর একটার নাম হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, ঠিক আছে। এবারে এটাকে তাহলে দাদা কি বলে একটু যদি বলো সুবিধা হয়। আমি বলবো নিশ্চয়ই বলবো, কেন বলবো না। এই এ মানে বোঝায়, এই এ ইকুয়াল টু বোঝায় কি বোঝায় না, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তার মানে কি না, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টিকে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টিকে এ বলা হয়। তাহলে কি না, কোনো মৌলে উপস্থিত, কোনো মৌলে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে এই এটা। তাহলে দাদা এই এটার কি আলাদা কোনো নাম আছে, এই এটার আলাদা কি কোনো নাম আছে? আমি বলবো অবশ্যই আছে। এই এটাকেই বলে হচ্ছে আমাদের ভর সংখ্যা, এই এটাকেই বলে হচ্ছে আমাদের ভর সংখ্যা। আর এই জেডটা কি বলে না, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। আচ্ছা, একটা ছোট্ট জিনিস যেটা আমি বলেছিলাম, এর ভেতরে যারা থাকে না, এই প্রোটন আর নিউট্রন এদের ভেতরে থাকে, তুমি বলবে হ্যাঁ থাকে। এবং এই প্রোটন ও নিউট্রনকে কি বলে গো, এই প্রোটন ও নিউট্রনকে কি বলেন, এই প্রোটন আর নিউট্রনকে
প্রোটন আর নিউট্রনকে আমরা কি বলি না নিউক্লিয়ন, বললাম না একটু আগেই বলেছি, দেখো একটু আগেই বলেছি, মনে রাখতে হবে। হ্যাঁ, এই প্রোটন আর নিউট্রনকে কি বলে না নিউক্লিয়ন। তাহলে আমি কি লিখতে পারি এই এ ইকুয়াল টু আমি কি বলতে পারি যে নিউক্লিয়নের সংখ্যার সমষ্টি। চলো এবার কিছু এক্সাম্পল আমরা করে নিই। কিসের এক্সাম্পল না দাদা তুমি এক্ষুনি শেখালে যে কোনো মৌলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, তার নিচে কি লেখা হয় না জেড এবং উপরে কি লেখা হয় এ। এবং এ মানে কি, এ মানে হচ্ছে সেই মৌলের হচ্ছে ভর সংখ্যা, একটু আগেই বললাম। আর জেড মানে কি না জেড মানে হচ্ছে আমাদের সহজ ভাষায় প্রোটন সংখ্যা, তাই তো? এই দুটো জিনিস বললাম। আচ্ছা এই ভর সংখ্যা মানে দাদা আবার কি হতো না, ভর সংখ্যা মানে হতো যে আমাদের নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি মানেই বোঝাতে হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা একটা ছোট্ট জিনিস পড়ে, এটা হচ্ছে পজিটিভ ছিল, আমরা আবার ডায়াগ্রামটা ড্র করছি, ঠিক আছে? পজিটিভ কেন না, এখানে থাকে হচ্ছে এই এর ভেতরে কে থাকে না প্রোটন প্লাস নিউট্রন, প্রোটনের চার্জ পজিটিভ হতা है रे আর নিউট্রন का চার্জ জিরো হতা है रे, তাহলে পজিটিভ প্লাস জিরো, তার মানে কি হবে না পজিটিভ হবে, তাই জন্য এটা পজিটিভ, তাই তো? এবং ইলেকট্রনগুলো কোথায় দাদা না ইলেকট্রনগুলো এরকমভাবে কক্ষপথে থাকে, ইলেকট্রনগুলো এরকমভাবে কক্ষপথে থাকে, ঠিক আছে? ইলেকট্রনগুলো এরকমভাবে কক্ষপথে থাকতে থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা এবার এই ভর সংখ্যা, আচ্ছা এবার আরেকটা জিনিস বলেছিলাম, এই যে প্রোটন আর নিউট্রনকে না এর ভেতরে কারা কারা থাকে আরেকবার হয়ে যায় ডিভিশন, প্রোটন প্লাস নিউট্রন থাকে, কতবার বলবে দাদা একই জিনিস? আমি বলছি শোনো না মজা আছে, প্রোটন এবং নিউট্রন থাকে। আচ্ছা এবং এদের একটা নাম ছিল সুন্দর, এদের বলতে হচ্ছে নিউক্লিয়ন, এদের বলতে হচ্ছে নিউক্লিয়ন, তাই তো? তাহলে কি বলা যেতে পারে এই এ কে, মানে এই এর ডেফিনেশনটা বা ভর সংখ্যাকে আমি আরেকটা ভাবে লিখতে পারি যে এই ভর সংখ্যা মানেই হচ্ছে নিউক্লিয়নের সংখ্যার সমষ্টি, নিউক্লিয়নের সংখ্যার সমষ্টি। তুমি বলবে ঠিক বুঝলাম না, কেননা এই প্রোটনকে আর নিউট্রনকে কি বলা হয় নিউক্লিয়ন বলা হয়, আর ভর সংখ্যা মানে কি হয় নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। আরে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ নিউট্রন কেন বলতে যাবো যখন নিউক্লিয়ন বলে, তাহলে আমি ডাইরেক্ট লিখবো যে ভর সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়নস, নাম্বার অফ নিউক্লিয়নস ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো আশা করি বুঝতে পারলে, তাহলে কি বলা হয় না নিউক্লিয়নের সংখ্যার সমষ্টি ইকুয়াল টুই হচ্ছে আমাদের ই, ঠিক আছে? আচ্ছা এবং এই যে পাঁচটা আমাদের এক্সাম্পল রয়েছে, কি কি এক্সাম্পল? অক্সিজেনের একটা, কার্বনের একটা, ক্যালসিয়ামের একটা, নাইট্রোজেনের একটা, কার্বনের আর একটা, কেন সেটা আমরা বলবো, তার আগে আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, তো মুছে নিলাম। আচ্ছা এবং এদের ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে না, এর ক্ষেত্রে আমি দেখে জেড বার করব, ঠিক আছে? তারপরে হচ্ছে এ বার করব, পি বার করব, এন বার করব, ঠিক আছে? সবই বার করবো, ঠিক আছে? এই জেডটা এটা মানে কি হতো না, এটা মানে জেড হতো, এটা মানে কি হতো, এটা মানে এ হতো। তাহলে কি লিখতে পারি না, আমি লিখতে পারি কি যে অক্সিজেনের এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি লিখতে পারি যে জেড ইকুয়ালস টু দাদা পেলাম 8, এ ইকুয়ালস টু এখানে পেলাম হচ্ছে 60। এবার সাপোজ যদি বলে এই যে অক্সিজেনের ক্ষেত্রে কতগুলো প্রোটন আর কতগুলো নিউট্রন রয়েছে কিভাবে করবে দাদা, আমি বলবো একদম ইজিভাবে করতে পারি। এই জেড মানে কি বোঝায় না নাম্বার অফ প্রোটন, তাহলে কত নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 8, এবং এখানে যে আমাদের এর ভ্যালুটা, এই এ মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি বোঝায় না নাম্বার অফ নিউক্লিয়নস, এবং নিউক্লিয়ন কি না নিউক্লিয়ন বলতে বোঝায় হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমি কি লিখতে পারি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, তার মানে এ ইকুয়াল টু এখানে দেওয়া রয়েছে 16, এ মানে কি বলতে পারিস পি প্লাস এন, তাহলে কি পি প্লাস এন ইনডাইরেক্টলি আমাদের 16 বলে দিয়েছে, তুমি বলবে হ্যাঁ বলে দিয়েছে। তাহলে পি এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ প্রোটন, মানে পি এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে 8, और পি এর ভ্যালু এখানে দেওয়া ছিল 8, তাহলে 8 প্লাস এন ইকুয়ালস টু 16। তাহলে আশা করি এখান থেকে এন পেয়ে যাবে। এন কিভাবে পাবে না এন ইকুয়াল টু এখানে 8টা পজিটিভে ছিল, এদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে না, তাহলে 16 মাইনাস 8 ইকুয়ালস টু 8, ইকুয়ালস টু 8। এবং এবার যদি তোমাকে বলে যে ইলেকট্রনের সংখ্যা কত, তুমি এখানে কি কোনো চার্জ দেখতে পাচ্ছ? ইলেকট্রনের সংখ্যা যখনই বলবে তখন মৌলটাকের দিকে ভালোভাবে তাকাবে, তাকিয়ে দেখবে যে কিছু চার্জ আছে হ্যাঁ কি না। লেখো লেখো, তোমাকেই বলছি লেখো, শুধু শুনলে হবে না, লিখতে হবে। যখনই কোনো মৌলের মধ্যে এরকম যখন দিয়ে দিল, ঠিক আছে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে যখনই কোনো মৌলের মধ্যে তোমাকে বলবে ইলেকট্রন সংখ্যা কত, তখন তুমি দেখবে মৌলটার আগে চার্জ কি আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে না কিছুই নেই।
যদি কিছু না থাকে তার মানে নিউট্রাল, যদি পজিটিভ থাকে তাহলে সেটা আয়নো স্টেটে রয়েছে, নেগেটিভ থাকলেও সেটা আয়নো স্টেটে রয়েছে। বাট এই ক্ষেত্রে কিছু দেওয়া নেই এদের মাথায়, পজিটিভ নেগেটিভ বা কিছু দেওয়া নেই, তার মানে কি হচ্ছে না নিউট্রাল প্রত্যেকটাই। তার মানে কি হবে, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে না? তাহলে কি হবে, এখানে প্রোটন সংখ্যাও যা, এখানে যদি বলতো ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হতো 8। ঠিক আছে, কেন না অল ওভার তো নিস্তরিত, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। এটা আশা করি তোমরা পারবে, তাও আমি করে দেবো। সি হচ্ছে 6, 12। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস করব এই এক্সাম্পলটার ক্ষেত্রে। আমাদের যদি বলতো নিউট্রন প্লাস বাই প্রোটন এর রেশিওটা কত হতো, আমি বার করতেই পারতাম। এখানে ছিল হচ্ছে 8 বাই, এখানে প্রোটন সংখ্যা কত ছিল না, প্রোটনেরও ভ্যালু ছিল এখানে 8। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এন বাই পি এর রেশিও হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটার ক্ষেত্রে কি আসছে না, এইটা মানে বোঝাচ্ছে জেড, এইটা মানে বোঝাচ্ছে হচ্ছে এ। এখানে এন বাই পি রেশিও কেন করছি প্রত্যেকটা বোঝা যাবে এই এক্সাম্পলে গিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে জেড মানে কি হয়, ফার্স্ট করছি পি, এবার পি এর তাহলে সংখ্যা কত হচ্ছে 6। এবার এ মানে কি হয় না, এ মানে হচ্ছে পি প্লাস এন, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 12, তাহলে পি এর ভ্যালু হচ্ছে এখান থেকে 6 প্লাস এন, তাহলে এন এর ভ্যালুও হবে 6। এবার এখানে আমি তাকাবো, তাকিয়ে দেখবো যে ইলেকট্রন সংখ্যা যখনই বার করবো এর দিকে তাকাবো, দেখবো যে এখানে নিউট্রাল রয়েছে, পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে, এখানে পজিটিভ নেই নেগেটিভ নেই, তার মানে নিউট্রাল আছে। নিউট্রন থাকলে কি হবে, প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা হবে। তার মানে কি হবে না, ইলেকট্রন সংখ্যাও এখানে 6 হবে। আর একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে না, এন বাই পি রেশিও বার করতে হবে, মানে এন ডিভাইডেড বাই পি করলে এই ক্ষেত্রে কত আসবে দাদা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে না এন বাই পি করলে এন এর সংখ্যা হচ্ছে 6, পি এর সংখ্যা হচ্ছে 6, তাহলে 6/6 কেটে 1 চলে আসে। হ্যাঁ কি না, তুমি বলো হ্যাঁ চলে এলো। সেমভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই করে কমেন্টে জানাবে। ঠিক আছে, লাস্টের এক্সাম্পলটা এবার মন দিয়ে আমি আরেকবার করবো। সি 6, 14। ঠিক আছে, মজার ব্যাপার আছে, হ্যাঁ মজার ব্যাপার আছে। এটা মানে কি বোঝায়, এটা মানে জেড বোঝায়। এটা মানে কি বোঝায়, এটা মানে এ বোঝায়। জেড ইকুয়ালস টু তাহলে 6, এ ইকুয়ালস টু তাহলে 14। আরে জেড মানে কি, জেড মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তুমি বলবে হ্যাঁ দাদা। তাহলে কি হবে, নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু হচ্ছে 6, এবং এ মানে কি বোঝায়, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। এ মানে বোঝা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এর ভ্যালু হচ্ছে 14, পি এর ভ্যালু হচ্ছে 6, এন এর ভ্যালু তাহলে কত, এখানে 6 পজিটিভে ছিল, এদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 14 - 6 ইকুয়ালস টু এন। এন এর ভ্যালু হলো 8, এন এর ভ্যালু হলো 8, এবং এটা তো নিস্তরিতই রয়েছে। ঠিক আছে, এবার আমাকে যদি ইলেকট্রন বলে তার মানে কি রয়েছে না, নিস্তরিত রয়েছে। তার মানে নিস্তরিত হলে কি হবে, প্রোটন সংখ্যা, এখানে যে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু নিউট্রন সংখ্যা, এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দাদা ইকুয়ালস টু কত হলো 6। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা এন বাই পি রেশিওটা করি, মানে এন বাই পি রেশিও, তোমাদের এই ক্ষেত্রেও কাজ থাকবে হচ্ছে এন বাই পি বার করা। হ্যাঁ, এই দুজনের ক্ষেত্রে কি কি বার করবে, যেমন ভাই বার করেছি তেমন করবে, এক্সট্রা এন বাই পি। এখানে যদি আমি এন বাই পি রেশিও করতাম তাহলে কি আসতো না, এন এর ভ্যালু হচ্ছে 8, পি এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে কত হলো 4/3। এখানে আমি রেশিওটা করি তাহলে আসবে অ্যাপ্রক্সিমেট 1.3। এন বাই পি এর রেশিওটা করলে অ্যাপ্রক্সিমেট আসলো 1.3, এবং এই 1.3 আসতেই হয়ে গেল এক বড় সমস্যা। কিসের সমস্যা দাদা, কেননা তুমি 1 থেকে 20 অবধি যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর তুমি এন বাই পি রেশিও করে দেখবে সব ক্ষেত্রে 1ই আসার কথা। ঠিক আছে, কিন্তু এই কার্বন 6, 14 ক্ষেত্রে আমাদের যে রেশিওটা এলো সেটা হলো 1.3, এবং এই 1.3 এর ক্ষেত্রে কি সমস্যা দাদা, আর তুমি এরামি বা করছো কেন 1.3, সেই সমস্তটাই আমরা জানবো যেই চ্যাপ্টারটিতে। সেই চ্যাপ্টারটির নামই হলো পারমাণবিক নিউক্লিয়াস। আর হাই এলিমেন্ট, এগুলো তো লাইট এলিমেন্ট সাধারণত 1 থেকে 20, হাই এলিমেন্ট যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে যদি 1.5 এর থেকে বেশি রেশিও আমরা পেয়ে যাই, তখনই যেই জিনিসটা ঘটে সেটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। তো আশা করি বোঝাতে পারলাম কোথা থেকে তেজস্ক্রিয়তার সূচনা হলো, এবং কেনই বা আমরা এতক্ষণ ধরে এটার মধ্যে সময় দিচ্ছিলাম যে কোনটাকে জেড বলে কোনটাকে এ বলে। আশা করি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে পুরো তেজস্ক্রিয়তার চ্যাপ্টারটিকে নিয়ে।